নমস্কার। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে যাজ্ঞবল্ক্য সংহিতা ব্যবহার অধ্যায়ে ব্যবহার কার্য সম্পাদনের জন্য রাজা কিভাবে সভ্যগণদের নিয়োগ করবেন এবং রাজা স্বয়ংও কিভাবে সেই ব্যবহার কার্য সম্পাদন করবেন। আজকে আমরা ৫ নম্বর শ্লোক থেকে পড়ব। ৫ নম্বর শ্লোকে রয়েছে স্মিত্যাচারো ব্যাপত্যেন মার্গেণা ধর্ষিতঃ পরৈ আবেদয়তি চেত রাজ্ঞে ব্যবহার পদং হি তৎ। অর্থাৎ স্মৃতিশাস্ত্র ও আচার এই উভয়ের বিরুদ্ধ পথে অপরের দ্বারা পীড়িত হয়ে কেউ যদি আবেদন জানায় তাহলে তা ব্যবহার বা মামলার বিষয় হয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কারোর দ্বারা পীড়িত হয় তাহলে সেই পীড়িত ব্যক্তি রাজার কাছে আবেদন জানায়, তখন সেটা ব্যবহার অর্থাৎ মামলার বিষয় হয়। এখন জানবো যে ব্যবহার তাহলে কয় প্রকার। ব্যবহার অর্থাৎ মামলা কত প্রকারের। মামলা বা ব্যবহার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে শঙ্কাভিযোগ এবং তত্ত্বাভিযোগ। শঙ্কাভিযোগ কাকে বলা হয়? অসতের সঙ্গবশত কারোর সম্বন্ধে কোনো দোষ উদ্ভাবন করে অভিযোগ করাকে শঙ্কাভিযোগ বলা হয়। অর্থাৎ অর্থী যদি তার অসৎ যে সঙ্গ তার বশীভূত হয়ে যদি কারোর সম্বন্ধে কোনো রকম দোষ উদ্ভাবন করে যদি অভিযোগ করে রাজার কাছে, সেটা হচ্ছে শঙ্কাভিযোগ। এবং তত্ত্বাভিযোগ কি? চরিত বস্তু দর্শন করে সেই বিষয়ে বা তৎ বিষয়ে অভিযোগ করাকে বলা হয় তত্ত্বাভিযোগ। ঠিক আছে? চরিত বস্তু বা চুরি হয়ে যাওয়া কোনো বস্তু দর্শন করে তার বিরুদ্ধে অভিযোগ করা। এই তত্ত্বাভিযোগও দুই প্রকার, একটা হচ্ছে প্রতিষেধ আর একটা হচ্ছে বিধি। প্রতিষেধ কি? প্রতিষেধ হচ্ছে যে অমুক ব্যক্তি আমার কাছে সুবর্ণ নিয়ে ফেরত দিচ্ছে না, এটা হচ্ছে প্রতিষেধ। আর বিধি বলতে কাকে বলা হয়? যেমন এই ব্যক্তি আমার জমি অপহরণ করেছে, এটা হচ্ছে বিধি। মনুর মতে এই ব্যবহার হচ্ছে 18 প্রকার। কি কি সেগুলো? মনু বলেছেন ব্যবহার যে 18 প্রকার তার মধ্যে হচ্ছে ঋণাদান বা ঋণ দান, সেটি হচ্ছে অন্যতম। এবং এছাড়াও আছে নিক্ষেপ, অস্বামী বিক্রয়, সম্ভূয় সংস্থান, দত্রা প্রদানিক, বেতনাদান, সংবিদ ব্যতিক্রম, ক্রয় বিক্রয় অনুশয়, স্বামীপাল বিবাদ, সীমা বিবাদ, বাক পারস্য ও দণ্ডপারস্য, ধর্মবিভাগ, দূতক্রিয়ায় আহ্বান। এই 18 প্রকার মনুর মতে মনে করেন। আর নারদ বলেন এই 18 প্রকারকে আবার 100 প্রকার হয়ে যায় মানুষের ভিন্ন ভিন্ন হওয়ার জন্য। তাই একে নারদের মতে শতশাকও বলা হয়, শতশাক বলা হয়। এই 18 প্রকার যে মনুর মতে যে 18 প্রকার ব্যবহার, তার মানুষ ভেদে 108 প্রকার হয়ে যায়, তাই একে শতশাক বলা হয়। এটা প্রশ্ন আসতেই পারে, শতশাক বলতে কি বোঝায়? ঠিক আছে, এরপরে যে 6 নম্বর শ্লোকটা রয়েছে হচ্ছে প্রত্যাথিন গ্রহীত লেখ্যং যথা বেদিত মার্থিনা সমাসাসো দদর সমা সমামাসো তদর ধান হানার মা ইত্যাদি চিহ্নিতম। অর্থাৎ অর্থী যেভাবে যা আবেদন করেছে তা ঠিক সেইভাবেই অর্থীর সম্মুখে লিখাতে হবে। তাতে বৎসর, মাস, পক্ষ, দিন, নাম, জাতি প্রভৃতি স্পষ্ট উল্লেখ থাকবে। অর্থাৎ অর্থী যখন রাজার কাছে বা প্রাট বিভাগের কাছে অভিযোগটি লিখাবে, তখন সেটা প্রত্যেকটির সামনে লেখাতে হবে এবং তাতে সমস্ত কিছু, এখনও যেমন যে কোনো ডকুমেন্ট লেখার সময় ডেট, জাতি, নাম দিতে হয়, সেরকম তাতেও বৎসর, মাস, পক্ষ, দিন, নাম, জাতি স্পষ্টভাবে উল্লেখ করতে হয়।
এখন একটা দেখবো যে আসেত কত প্রকার। আসেত 4 প্রকার। আসেত বলতে কি বোঝায়? যে ব্যক্তি বক্তব্য বিষয় ত্যাগ করে অন্য বিষয়ে চলে যায় এমন প্রত্যক্ষীকে আর্থির আহ্বান করে দেখা পাওয়ার সঙ্গে সঙ্গে রাজাধিকারীদের দ্বারা বন্দী করাবে। এই আসেত হচ্ছে 4 প্রকার: স্থানচ্যেদ, কালকৃত, প্রবাসকৃত এবং কার্যকৃত। স্থানচ্যেদ কি? এই প্রদেশ থেকে বাইরে যাবে না, মানে এটা অনেকটা বলে না যে এই শহর থেকে তুমি বাইরে যাবে না। কারোর সম্বন্ধে যদি কোনো কেস বা মামলা থাকে, তাহলে কোর্ট থেকে বলে যে এই তুমি এখন এই শহরের বাইরে যেতে পারবে না, সেটাই হচ্ছে এখানে স্থানচ্যেদ। কালচ্যেদ বলতে কি? অনেকে দেখো থানা থেকে যেমন বলা হয় যে তুমি সন্ধ্যে পর্যন্ত কোথাও যাবে না, বা প্রত্যেক সন্ধ্যে তুমি এসে হাজিরা দেবে, এইটা হচ্ছে কালকৃত। প্রবাসকৃত কি? মানে এই দেশ ছেড়ে তুমি অন্য কোনো মানে অন্য দেশে তুমি যেতে পারবে না, এই মামলাটির নাম এটা পর্যন্তই। সেটা হচ্ছে প্রবাসকৃত। এবং কর্মকৃত বলতে এই কাজটি তুমি করতে পারবে না, ঠিক আছে? এটা হচ্ছে কর্মকৃত। কর্মকৃত বলতে একটা ওয়েব সিরিজে খুব ভালো ছিল, পঞ্চায়েত ওয়েব সিরিজে, যে সেখানের এমএলএ তাকে পশুদের সাথে থাকতে বারণ করবে। এই কেননা তিনি একটি পশু কেসে ফেঁসেছিলেন, তো পশু হত্যার কেসে, তাই সে পশু থেকে তাকে দূরে থাকতে বলা হয়েছিল। এটা হচ্ছে কর্মকৃত, ঠিক আছে? নারদ নারদ মতে এবার যেটা দেখব যে হীন ব্যক্তি। আচ্ছা, এই শ্লোকে আমরা প্রথমে যেটা দেখেছিলাম যে অর্থী যেভাবে যে আবেদন করবেন তা ঠিক সেভাবে প্রত্যার্থীর সম্মুখে লিখতে হবে। তাতে বৎসর মাস সব কিছুই দেবে। তাহলে যদি অর্থী কোনো একটি অ্যাপিল করলো, তারপরে যখন সেটাকে লিখিত আকারে লেখা হয়, তখন যদি প্রত্যার্থীর সামনে অন্য কিছু লেখা হয়, তাহলে তাকে হীন ব্যক্তি বলা হয়। এই হীন ব্যক্তিকেই 5 প্রকার ভাগ করা হয়েছে নারদের মতে। যে অন্যবাদী, প্রথমে অন্যবাদী বলতে আবেদনকালে একরকম লেখার সময় এবং লেখার সময় অন্যরকম লেখা, অর্থাৎ আবেদনকালে এক কিছু বলে এবং লেখার সময় অন্যরকম লেখে। যেমন একটা যদি আমরা উদাহরণ ধরি, যে এই ব্যক্তি আমার কাছ থেকে 100 টাকা ধার নিয়েছে বা সুদে নিয়েছে এবং সেটা সে আমাকে দিচ্ছে না, ঠিক আছে? এবার যখন লিক খাচ্ছে তখন বলছে যে না, এই ব্যক্তি আমার কাছ থেকে 100 টাকা নেয়নি, আমার কাছ থেকে 100টি বস্ত্র নিয়েছে। এরকম যদি মানে লেখার সময় এক এবং অ্যাপিল করার সময় এক যদি হয়, তাহলে তাকে অন্যবাদী বলা হয়। ক্রিয়াদ্দেশী কি? সাক্ষী প্রভৃতির দ্বারা বিচারের রায় বিদ্বেষ করে, অর্থাৎ সাক্ষী প্রমাণের ভিত্তিতে কোনো একটি রায় দেওয়ার পরে বিচারকগণে তার রায়ের প্রতি যে বিদ্বেষ করে তাকে ক্রিয়াদ্দেশী বলা হয়। নৌপস্থাতা কাকে বলা হয়? সাক্ষ্যদানকালে অনুপস্থিত ব্যক্তিকে নৌপস্থাতা বলা হয়। আর নিরুত্তর কাকে বলা হয়? নিরুত্তর হচ্ছে উত্তরদানকালে মৌন যিনি থাকেন, চুপ থাকেন, তাকে নিরুত্তর বলা হয়। এবং আহুত প্রপলায়ী, অর্থাৎ যাকে ডাকা হলে সে পালিয়ে যায়, সে হচ্ছে আহুত প্রপলায়ী। এরকম হচ্ছে 5 প্রকার হীন ব্যক্তি। এরপরে শ্লোকটা হচ্ছে শ্রোতার্থস্তরং লেখং পূর্বাবেদসন্নিধৌ ততৈর্থৌ লেখয়েৎ সদ্য প্রতিজ্ঞার্থ সাধনম। অর্থাৎ অর্থীর আবেদন শ্রবণ করে প্রত্যর্থী যা উত্তর দেবে তা অর্থীর সম্মুখে লেখাতে হবে। তারপর অর্থী নিজ আবেদনের সপক্ষে তৎক্ষণাৎ প্রমাণ লেখাবেন। অর্থাৎ অর্থীর আবেদন শ্রবণ করার পর প্রত্যর্থী যিনি অ্যাপিল করছেন তার আবেদন শোনার পরে যার প্রতি অ্যাপিল করছেন তিনি হচ্ছে প্রত্যর্থী, তিনি তার সেই প্রশ্নের উত্তর দেবেন এবং সেটাও কিন্তু যে অ্যাপিল করেছেন তার সম্মুখেই লিখতে হবে। তারপর অর্থী নিজের আবেদনের সপক্ষে প্রমাণ লেখাবেন, তাকে খণ্ডন করে। এই যে অর্থীর প্রথমে আবেদন করার পরে সেই আবেদনের যে অভিযোগ, সেই অভিযোগে উত্তর দেবেন প্রত্যর্থী। সেই উত্তর হচ্ছে 4 প্রকার। কি কি? সম্প্রতিপত্তি, মিথ্যা, প্রত্যস্কন্দন এবং আর একটা হচ্ছে পূর্বন্যায়। সম্প্রতিপত্তি কি? অর্থাৎ অর্থীর অভিযোগকে স্বীকার করে নেওয়া।
যে যদি অর্থী বলে আমার কাছ থেকে সে 100 টাকা নিয়েছে এবং দিচ্ছে না, সেটা যদি প্রত্যর্থী স্বীকার করে নেয় যে হ্যাঁ আমি এনার কাছে আমি টাকাটা নিয়েছি কিন্তু আমি এখন দিতে পারছি না, এটা হচ্ছে সত্যি উত্তর। মিথ্যা উত্তর কি? অর্থীর অভিযোগকে অস্বীকার করে না। সে যদি বলে না আমি তার কাছে 100 টাকা নিইনি, এই মিথ্যা উত্তরকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। কি? একটা হচ্ছে না নিইনি, এটা হচ্ছে মিথ্যা। আর সে যদি বলে আমি এই বিষয়ে জানিই না, বা তিনি বলতে পারেন যে আমি তখন সেখানে ছিলাম না, বা বলতে পারে আমি তখন জন্মগ্রহণই করিনি। তাহলে প্রত্যেকটাই খারিজ করে দিচ্ছে, সে অস্বীকার করছে, এটা হচ্ছে মিথ্যা। এছাড়া তারপরে হচ্ছে প্রত্যবস্কন্দন, অর্থাৎ আমি সত্যি নিয়েছি আবার ফেরত দিয়েছি, একে বলা হয় প্রত্যবস্কন্দন। বা বলতে পারে যে হ্যাঁ আমি এটা নিয়েছি কিন্তু সেটা আমি দান হিসেবে পেয়েছি, তাই আমি তাকে আর ফেরত দেবো না। পূর্বন্যায় কাকে বলা হয়? এই অভিযোগে আমি আগেও শাস্তি পেয়েছি, পুনরায় আবার অর্থী আমার বিরুদ্ধে এই অভিযোগ এনেছে, তা হচ্ছে পূর্বন্যায়। আর একটা যেটা জানবো সেটা হচ্ছে প্রাঙ্গন্যায় কাকে বলা হয়? বিচারে পরাজিত হয়েও অর্থী যদি পুনরায় আবেদন লেখায় তাকে বলা হয় প্রাঙ্গন্যায়। অর্থাৎ অর্থী কোনো একটা বিষয়ে অ্যাপিল করলো প্রত্যর্থীর বিরুদ্ধে এবং সে তখন সেই প্রমাণ সাপেক্ষ জোগাড় করতে না পারায় সে পরাজিত হয়েছিল, কিন্তু তিনি দেখলেন তারপরে সে যদি কোনো এভিডেন্স বা প্রমাণ জোগাড় করতে পারে, তাহলে সে যদি আবার সেটা পুনরায় আবেদন করে তাকে প্রাঙ্গন্যায় বলা হয়। 8 নম্বর হচ্ছে তৎসিদ্ধৌ সিদ্ধি মাপনতি বিপরীত মতৌ হনন্যথা চতুষ্পাদ ব্যবহারায়ং বিবাদেষু প্রদর্শিতঃ। অর্থাৎ অর্থীর পক্ষ প্রমাণ দ্বারা সিদ্ধ হলে অর্থী জয়লাভ করে, অন্যথায় সে পরাজিত হয়। ঋণাদানাদি অষ্টাদশ বিবাদ বিষয়ে এই হলো চতুষ্পদ ব্যবহার বিধি। অর্থাৎ যিনি মামলাটা করছেন সে যদি যথাযুক্ত প্রমাণ দিতে পারেন তাহলে তিনি জয়লাভ করবেন এবং অন্যথায় সে পরাজিত হবেন। আমি যদি কারোর বিষয়ে অভিযোগ আনি এবং সেটা যদি আমি প্রমাণ সিদ্ধ না করতে পারি, তাহলে কি তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছিল সেগুলো সবগুলোই মিথ্যে প্রমাণিত হবে, ফলে আমি সেখানে পরাজিত হব, সেটাই এখানে বলছে। এবং ঋণা দানাদি অষ্টাদশ বিবাদ বিষয়ে যে মনু যে 18টি বিবাদ স্থান বলেছিল, সেই বিবাদ বিষয় হলো চতুষ্পাদ ব্যবহার বিধি। অর্থাৎ এখানে ব্যবহার বিধিকে চতুষ্পাদ বলা হয়েছে। দেখে নিই এবার প্রমাণ হচ্ছে যে প্রমাণ হিসাবে প্রথম যে বললাম যে অর্থীর পক্ষ প্রমাণ হিসাবে সিদ্ধ হবে যদি ঠিকঠাক প্রমাণ দিতে পারে। সেই প্রমাণ কি কি হবে? প্রমাণ 3 প্রকার হচ্ছে লিখিত, ভুক্তি এবং সাক্ষী। ঠিক আছে, লিখিত কাকে বলা হয়? লিখিত হচ্ছে কাগজ কলমে লেখা যে প্রমাণ তাকে লিখিত বলা হয়। ভুক্তি মানে ভোগ করা, যে কোনো একটি জায়গা যদি কেউ দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে তাহলে সেটা হচ্ছে ভুক্তি প্রমাণ, দখলদারি প্রমাণ। এবং সাক্ষী প্রমাণ, সাক্ষী বলতে কোনো কিছু মানে কেউ যদি কারোর বিষয়ে এসে সপক্ষে যদি কিছু বলে থাকে তাকে সমর্থন করে, সেটা হচ্ছে সাক্ষী। তাহলে ব্যবহারের টোটাল আমরা 4টে পাদ দেখতে পাচ্ছি, অংশ দেখতে পাচ্ছি। ভাষাবাদ, উত্তরপাদ, ক্রিয়াপাদ, সাধ্যসিদ্ধিবাদ। ভাষাবাদ কাকে বলে? প্রত্যর্থীর সম্মুখে আবেদনটি লেখাবে প্রথমে, সেটা হচ্ছে ভাষাবাদ। উত্তরপাদ হচ্ছে প্রত্যর্থী শ্রুত অর্থের উত্তর লেখাবে, অর্থাৎ তাকে যে তার প্রতি যে অভিযোগগুলো এনেছে সেগুলির তার তার নিজের বাঁচাবার জন্য যে উত্তর লেখাবে সেটা হচ্ছে উত্তরপাদ। ক্রিয়াপাদ হচ্ছে তার সঙ্গে অর্থীর সাধন লেখাবে, অর্থাৎ প্রত্যর্থী তো তার উত্তরগুলো দেবে অর্থীর, তারপরে তাকে সেই উত্তরগুলোকে আবার খণ্ডন করতে হবে কাকে? অর্থীকে, সেটা হচ্ছে ক্রিয়াপাদ। এবং সাধ্যসিদ্ধিপাদ হচ্ছে প্রমাণ সিদ্ধ হলে অর্থী জিতবে, নয়তো পরাজিত হবে, এটা হচ্ছে সাধ্যসিদ্ধিপাদ। এই 4টি অংশ ক্রমে ক্রমে অনুষ্ঠিত হয়, তাই ব্যবহারকে চতুষ্পাদ বলা হয়। যেটা বলা হয়েছিল এখানে যে চতুষ্পাদ ব্যবহারায়ং বিবাদেষু প্রদর্শিত, অর্থাৎ এই যে ক্রমে ক্রমে অনুষ্ঠিত হচ্ছে 4টি অংশ, তাইকে চতুষ্পাদ বলা হয়। এই পর্যন্ত হচ্ছে যে সাধারণ ব্যবহার মাতৃকা প্রকরণম। এরপর যেটা শুরু হবে সেটা হচ্ছে অসাধারণ ব্যবহার মাতৃকা প্রকরণ। সেখানে আমরা দেখব, প্রথমেই দেখব যে অর্থী যদি কোনো অভিযোগ করে প্রত্যর্থী বিষয়ে, সেই সময় প্রত্যর্থী অর্থী
বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে পারবে না যতক্ষণ না সেই মামলা নিষ্পত্তি হচ্ছে। তো বাকি শ্লোক আমরা পরের ক্লাসে দেখব। থ্যাংক ইউ।